নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সিটেট ২০২৬ এর প্রিপারেশনই বলো বা যেকোনো রকমের টেট পরীক্ষার প্রিপারেশনই বলো, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পার্ট এ সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান। আজ আমরা এই যে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞানের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট অফ জিন পিয়াজে বা জ্যা পিয়াজে অর্থাৎ পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কিত আলোচনার আগে আমরা জ্যা পিয়াজে বা জিন পিয়াজে সম্পর্কে একটু জেনে নিই। জ্যা পিয়াজে বা জিন পিয়াজে তিনি ১৮৯৬ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় ফাদার অব চাইল্ড সাইকোলজি অর্থাৎ শিশু মনস্তত্ত্বের জনক। কেন বলা হয়? কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি ফোকাস করেছিলেন কিসের উপর? ইন্টেলেকচুয়াল গ্রোথ অফ চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের যে বৌদ্ধিক বিকাশ তার উপর তিনি প্রথম কিন্তু পর্যালোচনা করেছিলেন বা সেই সম্পর্কিত অনুসন্ধান করেছিলেন। তাই তাকে বলা হয় ফাদার অব চাইল্ড সাইকোলজি। যে প্রথম শিশুদের বৌদ্ধিক বিকাশ কিভাবে ঘটে, শিশুদের চিন্তাভাবনা বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে কিভাবে বিকশিত হয় সেই সম্পর্কিত প্রথম চিন্তাভাবনা করেছিলেন জ্যা পিয়াজে। তাই তাকে ফাদার অব চাইল্ড সাইকোলজিও কিন্তু বলা হয়। তাকে বলা হয় সুইস বায়োলজিস্ট। কেন? সুইজারল্যান্ড তার জন্ম, তাহলে জন্মগতভাবেই তিনি সুইস এবং বায়োলজি নিয়ে তিনি প্রথম কাজ করেছিলেন। তাই তাকে বলা হচ্ছে যে সুইস জৈব বিশারদ বা সুইস বায়োলজিস্ট। এছাড়াও জ্যা পিয়াজেকে বলা হয় জেনেরিক এপিস্টেমোলজিস্ট। এপিস্টেমোলজি ব্যাপারটা কি? এটা একটা নিউ কনসেপ্ট বা নতুন ধারণা। যেটা কি করে? প্রপোজ করে একটা ইউনিফাইড স্টাডি অফ নলেজ সম্পর্কে। অর্থাৎ জ্ঞান সম্পর্কিত একটা সমন্বিত বা সার্বিক অধ্যয়নের যে পর্যালোচনা করা, তাকেই বলা হয় এপিস্টেমোলজি। তাহলে জ্যা পিয়াজেকে বলা হতো জেনেরিক এপিস্টেমোলজিস্ট। কেন? তিনি ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বা শিশুর বয়সের সঙ্গে সঙ্গে যে বিকাশ ঘটে, সেই বিকাশের সঙ্গে সঙ্গে কিভাবে কগনিশন বা প্রজ্ঞার বিকাশ ঘটে, সেই সম্পর্কে প্রথম অনুসন্ধান করেছিলেন। তাই তাকে জেনেরিক এপিস্টেমোলজিস্টও বলা হয়। আবার জ্যা পিয়াজেকে র‍্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্টও বলা হয়। কনস্ট্রাকটিভিস্ট কাদের বলে? যারা জ্ঞানের নির্মাণ ঘটায়। জ্ঞানের নির্মাণ ঘটায় কিভাবে? যে জ্ঞানের নির্মাণ ঘটাচ্ছে মানে হচ্ছে এই যে নির্মিতিবাদ, কনস্ট্রাকটিভিজম মানে কি? নির্মিতিবাদ মানে এখানে নিজে নিজেই জ্ঞানের নির্মাণ ঘটাচ্ছে। কিভাবে? না নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে, নিজস্ব চিন্তাভাবনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা এগুলোর মধ্য দিয়ে। তো মানে নিজে কোনো একটা বিষয় সম্পর্কিত চিন্তাভাবনা থেকে নিজেই সেখান থেকে চিন্তাভাবনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো এবং সেখানে কিন্তু এক্সপেরিমেন্টও রয়েছে। এটাকেই বলা হচ্ছে কি র‍্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। অন্যের কাছ থেকে শুনে বা শিখে জ্ঞানের নির্মাণ ঘটছে না। এখানে নিজস্ব চিন্তাভাবনা, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, তার পর্যালোচনা এর মাধ্যমে কিন্তু নিজেই নিজের জ্ঞানের নির্মাণ করছে। তাই তাকে বলা হচ্ছে র‍্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। এখানে আমরা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট বলেও একটা কথা পাই। ভাইগটস্কিকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। কেন? তিনিও কিন্তু জ্ঞানের নির্মাণ ঘটিয়েছিলেন। কিন্তু সেখানে কার উপর ভিত্তি করে জ্ঞানের নির্মাণ ঘটিয়েছিলেন? সোশ্যাল ইন্টারেকশন বা সামাজিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজ এবং কালচারাল টুলসকে ব্যবহার করে, ভাষা এবং সংস্কৃতিকে ব্যবহার করে তিনি জ্ঞানের নির্মাণ ঘটিয়েছিলেন। তাই ভাইগটস্কিকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট এবং জ্যা পিয়াজেকে বলা হয় র‍্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। এখানে জ্যা পিয়াজে তার যে প্রজ্ঞামূলক বিকাশ বা এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তাহলে এই কগনিটিভ ডেভেলপমেন্ট এখানে কগনিশন যে কথাটা আসছে প্রজ্ঞা, সেটা আসলে কি? সেটা আমাদের জানতে হবে। তাহলে এই যে প্রজ্ঞা এটা কি? জানার বা জ্ঞান অর্জনের একটা প্রক্রিয়া। Cognition is the process of knowledge and way of knowing. তাহলে কোন একটা শিশু সে কোন একটা বিষয় নিয়ে চিন্তা করছে। যুক্তি দিয়ে সেটাকে বিশ্লেষণ করছে।
সেটাকে যেটা সে জানে কিছু ব্যাপার সেই সম্পর্কে সেটাকে স্মরণ করছে বা মনে করছে এবং সমস্যা সমাধানের উপায় নির্ধারণ করছে এবং এগুলোর সমন্বয়ের মাধ্যমে কিন্তু জ্ঞান অর্জন ঘটছে। তাহলে এই যে জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া বা জানার প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে কি কগনিশন। তাহলে কগনিশন ইজ দ্য প্রসেস অফ নলেজ অ্যান্ড ওয়ে অফ নোয়িং। পিঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের সবচেয়ে উল্লেখযোগ্য এবং আলোচ্য একটা বিষয় যেটা আমরা পাই সেটা হচ্ছে স্কিমা। স্কিমা কথাটা আমরা এখানে পাই। প্রথম মনোবিদ আর্ট বার্টলেট ১৯৩২ খ্রিস্টাব্দে এই স্কিমা কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন। তাহলে স্কিমা কি? স্কিমা বলতে আমরা কি বুঝি? না, স্কিমা হচ্ছে কোনো একটা মুহূর্তে কোনো শিশুর কাছে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে, যে তথ্যগুলো তার কাছে রয়েছে সেগুলোকে আমরা কি বলতে পারি? অর্জিত তথ্য। সেই অর্জিত তথ্যসমূহের যে একক সংগঠন তাকেই বলা হয় কি? স্কিমা। অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে সেই চিন্তনের উপকরণ, চিন্তা করার উপকরণ মানেই হচ্ছে কি? যে তথ্যগুলো অলরেডি সে সংগ্রহ করেছে সেটাই তো তার চিন্তার উপকরণ। তাহলে সেগুলোকে আমরা অর্জিত তথ্য বলছি। এই তথ্যের যে সংগঠন, একক সংগঠন তাকেই আমরা বলছি স্কিমা। শিশু যখন পরিবেশ পরিস্থিতির বিভিন্ন উদ্দীপকের সঙ্গে পরিচিত হয় তখন কি হয় স্কিমার সাহায্যে সে কিন্তু সেই নতুন উদ্দীপকটাকে বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী সে কি করে প্রতিক্রিয়া করে যে শিশু যদি নতুন তথ্য সেখান থেকে পায় বা আয়ত্ত করে তাহলে কি হয় তার যে পূর্ববর্তী স্কিমা সেটা সম্প্রসারিত হয়। এই যে স্কিমার পরিবর্তন এবং সম্প্রসারণ প্রক্রিয়া এটা কিন্তু দুই ভাবে সম্পন্ন হয়। কি কি? এক হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন এবং দুই হলো সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন। তাহলে যখনই অর্জিত তথ্যসমূহের যে একক সংগঠন স্কিমা তার মধ্যে নতুন তথ্য যখনই আসবে তখনই সেই স্কিমা কি হবে সম্প্রসারিত হবে। কেন? নতুন তথ্যকে কিন্তু আয়ত্ত করার জন্য। তো এই যে স্কিমার পরিবর্তন এবং সম্প্রসারণের প্রক্রিয়া আমরা পেলাম দুটো। একটা হচ্ছে অভিযোজন। অভিযোজনের মাধ্যমেও যেমন স্কিমার পরিবর্তন এবং সম্প্রসারণ ঘটে, সেরকম সাংগঠনিকরণের মাধ্যমেও কিন্তু দেখা যায় স্কিমার পরিবর্তন এবং সম্প্রসারণ ঘটে। তাহলে এই যে অভিযোজন সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। অ্যাডাপ্টেশন যেটাকে বলা হয়। অ্যাডাপ্টেশন বা অভিযোজন এটা দুটো প্রক্রিয়ার সমন্বয়। একটা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন এবং সহযোজন বা অ্যাকোমোডেশন। এই কথাগুলোর সঙ্গে কিন্তু আমরা পরিচিত। বায়োলজিতে এই কথাগুলো আমরা পেয়েছি। অভিযোজন বা অ্যাডাপ্টেশন একটা চ্যাপ্টারে ছিল ক্লাস 9 এ আমাদের বায়োলজিতে। সেখানে বলা হয়েছিল যে যেকোনো পরিবেশে মানিয়ে নেওয়ার যে প্রক্রিয়া তাকেই বলা হয় অভিযোজন। তাই তো? আত্তীকরণ ব্যাপারটা আমরা পেয়েছিলাম পুষ্টি চ্যাপ্টারে। আত্তীকরণ কাকে বলা হয়? যে একটা খাবার যেগুলো খাওয়া হচ্ছে, মানে মানুষরা যে সমস্ত খাবার খাচ্ছে সেগুলো পৌষ্টিকতন্ত্রের মধ্য দিয়ে গিয়ে ক্ষুদ্রান্তে যাওয়ার পর সেগুলো পাচিত হওয়ার পর যখন সেইগুলো কি হচ্ছে ক্ষুদ্রান্তের যে ভিলাই ঝিল্লির সাহায্যে যখন সেগুলো রক্তের সঙ্গে মিশে যাচ্ছে অর্থাৎ সেগুলো দেহের কাজে ব্যবহৃত হচ্ছে তখন তাকে বলা হয় আত্তীকরণ। তাই তো? এবং সহযোজন বা অ্যাকোমোডেশন মানে হচ্ছে থাকার ব্যবস্থাপনা। তো সেগুলোকে আমরা এখানে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বে দেখি কিভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে স্কিমার পরিবর্তন এবং সম্প্রসারণের প্রক্রিয়া সেটা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এর মাধ্যমে স্কিমার পরিবর্তন এবং সম্প্রসারণ ঘটতে পারে এবং সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন। এবারে অভিযোজনকে আমরা দেখলাম অভিযোজন বা অ্যাডাপ্টেশন এরা দুভাবে ঘটে। একটা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন আর দুই হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন। করতে এই যে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন কাকে বলে? স্কিমা বা প্রজ্ঞামূলক যে সংগঠন তার মধ্যে নতুন তথ্য, ধারণা বা ভাবের যখন সংযোজন ঘটে যার ফলে স্কিমা কি হয় পরিবর্তন বা সম্প্রসারিত হয় তাকেই বলা হয় আত্তীকরণ। যেমন একটা উদাহরণ দিয়ে এটাকে বোঝানো যেতে পারে যে একটা বাচ্চা সে বিড়াল দেখেছে। সে জানে যে বিড়াল কিরকম দেখতে হয়। তার গোঁফ থাকে, তার ৪ টে পা থাকে, একটা লেজ থাকে, মাছ-টাছ খায় ইত্যাদি, ইত্যাদি। এবারে সে হয়তো চিড়িয়াখানাতে গেল।
সে বাঘ দেখতে পেল। এবারে সে দেখছে, দেখার পর তার মনে হচ্ছে সে বাঘ আগে তো কোনোদিনও দেখেনি। তার মনে হচ্ছে বিড়ালের মতন যেন একটু দেখতে, দেখতে মনে হচ্ছে কিন্তু একটু অন্যরকম। বাঘটা আরো বেশ বড়সড়, তার মধ্যে ডোরাকাটা দাগ রয়েছে। ৪ টে পা রয়েছে ঠিক আছে, গোঁফ রয়েছে ঠিক আছে, লেজটাও বেশ লম্বা লম্বা। তাহলে তার কিন্তু যে উম অ্যা যে অর্জিত তথ্যের যে একক সংগঠন বা স্কিমা ছিল, সেখানে সে বিড়াল দেখেছে। কিন্তু এই নতুন জন্তুটাকে সে দেখেনি। তাহলে এই যে স্কিমার সম্প্রসারণ ঘটলো, অর্থাৎ এখানে কিন্তু আত্তীকরণ বা অ্যাসিমিলেশন হলো। তাহলে শিশু মনস্তত্ত্ব সংক্রান্ত আলোচনায় নতুন তত্ত্ব শেখা, নতুন তত্ত্ব যখনই শেখা হচ্ছে, তখনই সেটা পূর্ববর্তী স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং স্কিমা সম্প্রসারণ ঘটছে, যেটাকে আমরা বলছি আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে আসি, সহযোজন বা অ্যাকোমোডেশন বলতে আমরা কি বুঝি? এটাও কিন্তু স্কিমার পরিবর্তন এবং সম্প্রসারণের একটা প্রক্রিয়া। তাহলে আত্তীকরণের সঙ্গে এর পার্থক্য কোথায়? সহযোজন বলছে যে নতুন তথ্য, চিন্তা, ভাব এগুলো প্রয়োজন মতো পরিবর্তন করে যখন স্কিমার সঙ্গে যুক্ত করা হয়, তখন তাকে বলা হয় সহযোজন বা অ্যাকোমোডেশন। যেমন কোনো একজন বাচ্চা হয়তো লালমুখ যে মাঝারি সাইজের বাঁদরগুলো সেগুলো দেখেছে। এবারে সে অন্য কোথাও একটা বা চিড়িয়াখানাতেই হোক বা অন্য কোথাও হোক, সে একটা কালো মুখের বড় একটা হনুমান দেখল। এবারে চিড়িয়াখানাতে সে দেখলো যে বিভিন্ন ধরনের বাঁদর। কোনটা খুব ছোট, মাঝারি, তাদের বিভিন্ন ধরনের আ কা রংগুলোও বিভিন্ন, বিভিন্ন। তাহলে এই যে বিভিন্ন প্রজাতির যখন সে হনুমান দেখলো, সে বুঝতে পারল যে আমি একটা বাঁদর দেখেছিলাম। কিন্তু বাঁদরের কিন্তু বিভিন্ন ধরনের প্রজাতি আছে। অনেক ধরনের আ বাঁদর রয়েছে। সাইজে ছোট বড় হতে পারে, রঙের বিভিন্নতা থাকতে পারে। কিন্তু সবই কিন্তু সেই বাঁদরের প্রজাতির মধ্যেই পড়ছে। তাহলে কি হলো? তার যে অ্যা একক সংগঠন ছিল অর্জিত তথ্যের বা স্কিমা যেটা ছিল, তার মডিফিকেশন ঘটলো বা পরিবর্তন ঘটলো। অ এবং সেই স্কিমাকে অ্যাডজাস্ট করতে হলো, সেটা বিন্যস্ত বা সাজানোও হলো অন্যভাবে। এবং তাকে নিপুণভাবে ব্যবহার করে পূর্ববর্তী স্কিমার সঙ্গে সেই তথ্যটাকে সংযোজিত করা হলো যে বাঁদর এক ধরনের নয়, অনেক ধরনের কিন্তু আমরা দেখতে পাই বাঁদর, হনুমান রয়েছে যারা একই প্রজাতির। তাহলে কি হচ্ছে যে মডিফিকেশন, অ্যাডজাস্ট এবং ম্যানিপুলেট। মডিফিকেশন বা পরিবর্তন, অ্যাডজাস্ট বা বিন্যস্ত বা সাজানো কোনো একটা তথ্যকে এবং ম্যানিপুলেট মানে নিপুণভাবে ব্যবহার করে তাকে পূর্ববর্তী স্কিমার সঙ্গে নতুন তথ্যটাকে সংযোজিত করার যে প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে কি সহযোজন বা অ্যাকোমোডেশন। কোনো একটা কঠিন ব্যাপার যখন আমরা বুঝতে পারি না, তখন সেটাকে সহজভাবে অ্যা বোঝানোর যে প্রক্রিয়া, সেটাকেও আমরা বলতে পারি সহযোজন বা অ্যাকোমোডেশন। তাহলে এই যে আত্তীকরণ এবং সহযোজন, একে একত্রে বলা হচ্ছে কি অভিযোজন বা অ্যাডাপ্টেশন, যার মাধ্যমে কি হয় স্কিমার পরিবর্তন ঘটে এবং সম্প্রসারণের প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়। এরপর আমরা আসছি সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন বলতে কি বোঝানো হয়। দেখো, এই যে স্কিমা বা অর্জিত যে তথ্য, সেই তথ্যসমূহের যে একক সংগঠন, সেগুলো যখন একত্রিত বা সংগঠিত হয়, অনেক স্কিমা ছোট্ট ছোট্ট বিষয় সম্পর্কিত যে তথ্য সংগৃহীত হয়ে রয়েছে, সেই অর্জিত তথ্যের যে একক সংগঠন সেগুলোকে আমরা স্কিমা বলছি। এবারে এই যে স্কিমাগুলো যখন একত্রিত বা সংগঠিত হয়ে যখন একটা জটিল চিন্তামূলক কাজ করতে যখন সক্ষম হচ্ছে, তখন তাকেই বলা হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানেই আমরা কি জানি? বিন্যস্ত করা, সংগঠিত করা। সাংগঠনিকরণ মানে সংগঠিত করা। অর্থাৎ যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে, যখন কোনো একটা বাচ্চা বই পড়ে, তাহলে সেই বই পড়তে গেলে কিন্তু অনেকগুলো স্কিমা এখানে একসঙ্গে কাজ করে। তাকে আগে ঠিকমতো বইটা ধরতে হবে। সোজা করে যদি বইটা না ধরে উল্টো করে ধরে, সে কিন্তু ঠিকঠাক পড়তে পারবে না। ২ হচ্ছে পড়ার সঙ্গে, সঙ্গে পাতাগুলোকে উল্টাতে হবে। হাতের সঙ্গে তার একটা কম্বিনেশন থাকবে যে আমাকে পাতাটা উল্টাতে হবে। আমার এই পাতাটা শেষ হয়ে গেছে। এবারে যখন বইটা পড়ছে তখন কিন্তু হাতের সঙ্গে তার চোখের সঞ্চালন ঘটবে। তবে সে ঠিকমতো বই পড়তে পারবে। তাহলে যে এতগুলো স্কিমা একত্রিত হয়ে একটা জটিল চিন্তামূলক কাজ অর্থাৎ বই পড়া, সে বই পড়তে সক্ষম হলো তখনই যখন অনেকগুলো স্কিমা কিন্তু একত্রিত ও সংগঠিত হয়ে কাজ করলো। তাহলে এটাকেই বলা হচ্ছে কি অর্গানাইজেশন বা সাংগঠনিকরণ। আশা করি ব্যাপারটা বোঝা গেল।
এরপর আমরা আসি যে প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরগুলো রয়েছে সেখানে যে প্রক্রিয়াগুলো প্রভাব বিস্তার করে। Process which influence the stages of cognitive development. তাহলে সেই যে প্রক্রিয়াগুলো কি, কি? প্রথম হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। পরিণমন বা ম্যাচুরেশন বলতে কি বোঝানো হয়? এটা মূলত পরিণমন ব্যাপারটা সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। আমরা গ্রোথ বা বৃদ্ধি, পরিণমন বা ম্যাচুরেশন এবং ডেভেলপমেন্ট বা বিকাশ এটা সম্পর্কে আগেই জেনেছি। তাহলে পরিণমন কি? পরিণমন বলতে মূলত শারীরিক বিকাশ বোঝায়। কিন্তু বিশেষ করে পেশির বিকাশ এবং স্নায়ুতন্ত্রের বিকাশ যেটা আমাদের কিন্তু সঠিকভাবে কার্যক্ষমভাবে কোনো একটা কাজ করতে সাহায্য করে। এটা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। এর পরের যে প্রক্রিয়া সেটা হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স। আমরা দেখি যে ২ ধরনের অভিজ্ঞতা প্রজ্ঞা বা কগনিশন বিকাশে বা ডেভেলপমেন্টে সাহায্য করে। প্রজ্ঞা বিকাশ বা আমরা বলতে পারি কগনিশন ডেভেলপমেন্টে সাহায্য করে ২ ধরনের অভিজ্ঞতা। কি, কি? এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে যে ১ম কোনো একটা বস্তু বা ধারণার সঙ্গে পরিচয় ঘটছে কোনো একটা বাচ্চার। কোনো একটা অবজেক্ট বা কনসেপ্ট। অবজেক্ট মানে বস্তু আর কনসেপ্ট মানে ধারণা। ১ম পরিচয় ঘটছে কোনো একটা বাচ্চার। ফলে কি হবে? সে সেন্স অর্গানের সাহায্যে, ইন্দ্রিয়ের সাহায্যেই তার পরিচয় ঘটবে এবং স্কিমার সাহায্যে সে সেই উদ্দীপক, বস্তু বা ধারণা তাকে বোঝার চেষ্টা করবে এবং তার একটা প্রতিক্রিয়া দেবে এবং তার মাধ্যমে সে অভিজ্ঞতা অর্জন করবে। যেমন কোনো বস্তু হালকা, কোন বস্তু ভারী। কোনটা ছোট, কোনটা বড়, রং ইত্যাদির ধারণা এগুলো কিন্তু এই ধরনের অভিজ্ঞতার মধ্যেই পড়ে। যে ১ম কোনো একটা বস্তু বা ধারণার সঙ্গে তার পরিচয় ঘটছে। এর মাধ্যমে যে অর্জিত অভিজ্ঞতা সেটা বাচ্চার প্রজ্ঞা বিকাশে বা কগনিশন ডেভেলপমেন্ট এ সাহায্য করে। হতে পারে যে ব্যবহারের মাধ্যমে বস্তু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করছে। যে কোনো একটা বস্তুর আকার সম্পর্কে ধারণা আছে যে গোল তাকে বৃত্ত বলে। ৪ টা বাহু রয়েছে কিন্তু আকারে সমান নয়। বিপরীত বাহুগুলো সমান একে আয়তক্ষেত্র বলে। সে জানে, দেখে সেগুলো চেনে সে। এবারে তাকে বলা হলো পুঁতির কিছু মালা দিয়ে দেওয়া হলো। তাকে বলা হলো পুঁতির মালাগুলো দিয়ে সাজিয়ে, সাজিয়ে তুমি কিন্তু উম একজন বৃত্ত গঠন করো বা বৃত্তের মতন করে সাজাও। একজন চতুর্ভুজের মতন করে সাজাও, একজন আয়তক্ষেত্রের মতো করে সাজাও। তাহলে এখানে কি হচ্ছে যে এই যে পুঁতিগুলো, পুঁতির মালাগুলো দিয়ে সে সাজিয়ে, সাজিয়ে একটা আকার তৈরি করছে। তাহলে আকার সম্পর্কিত ধারণা তার থাকতে হবে এবং তাকে পুঁতিগুলোকে ঠিকঠাক করে সাজাতে হবে। অর্থাৎ ব্যবহারের মাধ্যমে বস্তু সম্পর্কে সে অভিজ্ঞতা অর্জন করছে। এইভাবেও কিন্তু দেখা যায় অনেক সময় প্রজ্ঞার বিকাশ ঘটে বা কগনিশন এর ডেভেলপমেন্ট ঘটে। তাহলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, ২ ধরনের অভিজ্ঞতা। একটা হচ্ছে কোনো বস্তু বা ধারণার সঙ্গে ১ম পরিচয়। আর একটা হচ্ছে ব্যবহারের মাধ্যমে সেই বস্তু সম্পর্কে তার অভিজ্ঞতা অর্জন। এর মাধ্যমে কিন্তু প্রজ্ঞার বিকাশ ঘটে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে কি সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারঅ্যাকশন। দেখা যায় শিশু সমাজ এবং পরিবেশের সঙ্গে কি হয় মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন এর মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষ ডাইরেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট হতে পারে। প্রত্যক্ষভাবেও জ্ঞান অর্জন করতে পারে বা পরোক্ষভাবেও জ্ঞান অর্জন করতে পারে। কার মাধ্যমে? ইন্টারঅ্যাকশন এর মাধ্যমে, মিথস্ক্রিয়ার মাধ্যমে। মিথস্ক্রিয়া কার সঙ্গে হচ্ছে? সমাজের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে। এবং এর মাধ্যমেও কিন্তু দেখা যায় যে প্রজ্ঞার বিকাশ ঘটে বা কগনিশন ডেভেলপমেন্ট ঘটে। আর ৪ হচ্ছে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম। বলা হচ্ছে যে শিশু তার পূর্বে কিছু অর্জিত জ্ঞান রয়েছে। নতুন কিছু জ্ঞান সে অর্জন করছে। কিভাবে? এবং এদের মধ্যে কি হচ্ছে? আত্তীকরণ বা অ্যাসিমিলেশন ঘটছে, সংযোজন বা অ্যাকোমোডেশন ঘটছে। আত্তীকরণ বা অ্যাসিমিলেশন মানে হচ্ছে কি? যে সে নতুন তথ্য, ধারণা বা ভাব তার সংযোজন ঘটাচ্ছে পূর্ববর্তী স্কিমার সঙ্গে। সহযোজন বা accommodation মানে কি? যে সে তার যে নতুন তথ্য, চিন্তা, ভাব এগুলোকে প্রয়োজন মতো পরিবর্তন করে পূর্ববর্তী স্কিমার সঙ্গে যুক্ত করছে। এটাকে বলা হচ্ছে সহযোজন বা accommodation। তাহলে আত্তীকরণ বা assimilation, সহযোজন বা accommodation এর মাধ্যমে স্কিমার কি হচ্ছে? পরিবর্তন ঘটছে, সম্প্রসারণ ঘটছে এবং সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন এর মাধ্যমে সার্বিকভাবে কার্য সম্পাদন হচ্ছে। আবার নতুন জ্ঞান অর্জন করছে। তাহলে এদের মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে চলার
ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রজ্ঞার বিকাশ ঘটছে। তাহলে এই ভারসাম্যটা ভীষণ দরকার। এই ভারসাম্য বা ইকুইলিব্রিয়ামও কিন্তু প্রজ্ঞার বিকাশে সহায়ক হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই পরিণামন বা ম্যাচুরেশন, অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স, সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারঅ্যাকশন এবং ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এরপরে আমরা আসবো যে স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের ৪ টা স্তরের কথা আমরা পাই পিয়াজের তত্ত্বে। পিয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ পিয়াজেতে আমরা ৪ টা স্তরের কথা পাই। প্রথম স্তর হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। এটা ০ থেকে ২ বছর বয়সের বাচ্চাদের মধ্যে দেখা যায়। ২ হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, যেটা দেখা যায় ২ থেকে ৭ বছর বয়সী বাচ্চাদের মধ্যে। ৩ হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। এটা দেখা যায় ৭ থেকে ১১ বছর বয়সী বাচ্চার মধ্যে। এবং যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা দেখা যায় ১১ থেকে ১৮ বছর বয়সী বাচ্চার মধ্যে। প্রজ্ঞামূলক বিকাশের এই যে ৪ টা স্তর, এর যে ডিটেইলস যে বৈশিষ্ট্য এবং শিক্ষাগত তাৎপর্য, এগুলো নিয়ে কিন্তু আমরা পরদিন আলোচনায় আসব। তাহলে আজ আমরা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যে প্রাইমারি অংশটুকু, মানে পেঁয়াজের সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, এছাড়াও স্কিমা সম্পর্কে ধারণা, এই যে স্কিমার যে পরিবর্তন ঘটে অভিযোজন বা অ্যাডাপ্টেশন এবং সাংগঠনিকরণ বা অর্গানাইজেশনের মাধ্যমে। অভিযোজন বা অ্যাডাপ্টেশনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাসিমিলেশন বা আত্তীকরণ এবং অ্যাকোমোডেশন বা সহযোজন। এ এবং স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট এর যে প্রসেস গুলো এটাকে ইনফ্লুয়েন্স করে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রজ্ঞামূলক বিকাশের স্তরে প্রভাব বিস্তারকারী যে প্রক্রিয়াগুলো, যেমন পরিণমন বা ম্যাচুরেশন, এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারঅ্যাকশন এবং ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য, এর সম্পর্কে আজ আমরা ডিটেলসে আলোচনা করলাম। পরদিন আমরা এই যে প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর বা স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট এর বৈশিষ্ট্যগুলো এবং শিক্ষাগত তাৎপর্য নিয়ে কিন্তু আমরা পরদিন আলোচনায় আসবো। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।